সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা গতকালকে সেনাকুঞ্জের অনুষ্ঠানে দেখেছেন যে ইউনূস সাহেব এবং তার ষড়যন্ত্রের দোসররা একটা দলের প্রতি কিভাবে তাদের দুর্বলতা প্রকাশ করেছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা থাকবে নিরপেক্ষ, তাদের দায়িত্ব থাকবে সকল দলের প্রতি সমান অধিকার নিশ্চিত করা এবং সকল দলকে সমান চোখে দেখা। কিন্তু আমরা গতকালকে একটা দলের নেতার প্রতি ইউনূস সাহেব এবং তার ষড়যন্ত্রের দোসরদের যেই হারে চামচামি করতে দেখলাম, তাতে মনে হইল যে ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা নন, প্রধান উপদেষ্টা সেই দলের প্রধান। আর একটা ব্যাপার হলো, ইউনূস সাহেব ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এ পর্যন্ত কোনো পজিটিভ কথা বলেন নাই। ব্যতিক্রমটা কালকে সেনাকুঞ্জের অনুষ্ঠানে। তিনি কালকে শহীদদের প্রতি সম্মান দেখিয়েছেন, তিনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্মরণ করেছেন, তিনি মহান মুক্তিযুদ্ধ নিয়ে পজিটিভ কথা বলেছেন। কিন্তু তিনি যেটা করেন নাই সেটা হলো এই মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মহান মুক্তিযুদ্ধের একচ্ছত্র নেতা, একচ্ছত্র দল, তাদেরকে নিয়ে কোনো পজিটিভ কথা বলেন নাই, নেগেটিভ কথা বলেন নাই, কোনো কথাই বলেন নাই। অর্থাৎ তিনি কতটা বিদ্বেষী মনোভাবাপন্ন এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের প্রতি। যাই হোক, তিনি কিন্তু শেষ পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গে কথা বলতে বাধ্য হয়েছেন এবং পজিটিভ কথা বলেছেন, শহীদদের শ্রদ্ধা করতে বাধ্য হয়েছেন। এটার নাম হলো ঠেলার নাম বাবাজি। ইউনূস সাহেব যেটা চেষ্টা করেছিলেন ক্ষমতা দখলের পর, যে তিনি কোনোদিনই মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলবেন না, মুক্তিযুদ্ধে যাদের অবদান সেই বীর শ্রেষ্ঠদের, সেই বীর শহীদদের বিষয়ে তিনি কখনোই পজিটিভ কথা বলবেন না, কিন্তু তিনি কালকে বাধ্য হয়েছেন। তো ইউনূস সাহেবের এখানে দেখেন দুইটা নৈতিক পরাজয় হয়েছে। একটা হলো তিনি পক্ষপাতমূলক আচরণ করেছেন, সেটা হলো তিনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসে আগামীতে নির্বাচনে পার্টিসিপেট করবে এরকম একটি দলের প্রধানের প্রতি এমনভাবে দুর্বলতা প্রকাশ করেছেন যে তিনি এই দলকে যে সুবিধা দেবেন সেটা বোঝা যায় এবং নিশ্চিতভাবেই বলা যায়। আরেকটা হলো, তিনি যেই নীতি গ্রহণ করেছিলেন ক্ষমতা দখলের পর মহান মুক্তিযুদ্ধের বিষয়ে, যেই নেগেটিভ প্রচার প্রচারণা, মুক্তিযোদ্ধাদের যে সমস্ত স্মৃতি স্তম্ভ যেভাবে ভাঙচুর করা হয়েছে, তিনি সেখান থেকে বের হয়ে এসে কালকে বাধ্য হয়েছেন সেই মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে কথা বলতে। এই দুইটা ক্ষেত্রে ইউনূস সাহেবের নৈতিক পরাজয় ঘটেছে। ইউনূস সাহেব তার সততা বিলীন করেছেন, ইউনূস সাহেব তার নিরপেক্ষতা হারিয়েছেন। এই ইউনূস সাহেবকে আর বিশ্বাস করা যায় না, তাকে কোনোভাবেই নির্বাচনকালীন সরকারের প্রধান হিসাবে মেনে নেওয়া যায় না। দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে নির্বাচনকালীন সময়ে এই ইউনূস সাহেব দেশের প্রধান উপদেষ্টা থাকবেন কি থাকবেন না, তার অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হবে কি হবে না। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার এই ইউনূস গংদের মিটিকুলাস প্ল্যানের মধ্যে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন, এই দুইটার কম্বিনেশন কিভাবে ওরা ইউজ করছে। তো শুরুতে যেটা ছিল যে হচ্ছে মিসইনফরমেশন, মানে প্রচুর জুলাইয়ের আন্দোলনে যে আপনারা দেখছেন যে অনেক মিথ্যা ছড়াইছে, পুরো আন্দোলনের মোটিভটাই হচ্ছে মিথ্যা। কোটা আন্দোলন বলতেছে, কিন্তু এটা তো আসলে কোটা আন্দোলন ছিলই না। সো সেটা আসলে মানে একটা মিথ্যা, সো সেটা এটা একটা মিস ইনফরমেশন যেটাকে স্প্রেড করা হয়েছে যে হ্যাঁ কোটাটাই ইস্যু, কোটার জন্য সারা দেশের মানুষ নামছে মাঠে, এবং সেটা ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে। এখানে আরেকটা মিস ইনফরমেশন নিয়ে কথা না বললেই না, সেটা হচ্ছে যে আপনার এই যে ছাত্রদের আন্দোলন, ঠিক আছে। এখন আপনি দেখেন যে এই যে নাহিদ, তারপর হচ্ছে যে আসিফ, মানে এরা যে সাধারণ ছাত্র, এদেরকে সাধারণ ছাত্র বানানো হইলো, বানায় এটাকে ছাত্রদের আন্দোলন বানাইলো, কিন্তু এরপরে কি আসলে সত্যি যেটা বেরোলো যে এরা আসলে একটা রাজনৈতিক সংগঠন, ঠিক আছে। সেটা হচ্ছে যে ওই নাগরিক শক্তির অনুকরণে যে ছাত্র শক্তি তৈরি হয়েছে, এবং নামও মিল আছে, ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, নামের সাথে গণতান্ত্রিক ছাত্র শক্তি লাগেছে। এখন নাগরিক শক্তির একটা অঙ্গ সংগঠন হিসেবে যে এটা ছিল, এটা কিন্তু কেউই জানতো না।
এমনকি আমার ধারণা যে অনেক সমন্বয়কও আসলে এই মানে এই প্ল্যানের অংশ ছিল না, যে কারণে অনেক সমন্বয়কে আসলে পরবর্তীতে আমরা দেখতেছি যে এরা বের হয়ে গেছে। অনেক সমন্বয়ক তখন হচ্ছে আসলে ওই এক দফার যে দাবিতে যাবে সেটা ওরা জানতো না, ঠিক আছে। তো এইটা কারণ হচ্ছে যে তখন মানে বেশিরভাগ সমন্বয় তো আসলে স্টুডেন্ট, যারা স্টুডেন্ট ছিল না এরা স্টুডেন্টও ছিল না, এরা ইউনিভার্সিটি পাস করে বের হয়ে গেছে যে অনেক আগে, ঠিক আছে। তো তারপরেও দেখেন যে এরা কিন্তু স্প্রেড করছে যারা সাধারণ স্টুডেন্ট মানে এই সময়ে মানে আমরা তো আসলে ওই অত ইনফরমেশনের কাছে আমাদের অ্যাক্সেস ছিল না তখন। মানে সরকারের যারা দায়িত্ব ছিল তারা হয়তো ইনফরমেশনটা বের করতে পারতো যারা আসলে স্টুডেন্ট কিনা বা এরা যে আসলে ছাত্র শক্তির সাথে কিনা। গোয়েন্দা বিভাগ হয়তো, আমি মনে করি যে এটার সাথে আসলে গোয়েন্দা বিভাগের আসলে একটা ব্যর্থতা আছে, যে এরা বের করতে পারলো না যারা যে ছাত্র না, ঠিক আছে, ছাত্র না হয়ে এরা হচ্ছে সাধারণ ছাত্র দাবিতে আন্দোলন করতেছে। মানে ওই আমি মানে এবং এই ইনফরমেশনটা দেখেন যে এগুলো কিন্তু পত্রিকাতেই আসছে এবং সেটা নিয়ে পরবর্তীতে, তো এর আগে কিন্তু হচ্ছে যে কেউই জানতো না সেটা। সেই যে একটা মিস ইনফরমেশন ছড়াইলো যেটা ছাত্রদের আন্দোলন, আসলে ছিল এটা একটা রাজনৈতিক আন্দোলন, ছাত্র শক্তি, এটা ছিল হচ্ছে ইউনুসের একটা আন্দোলন এবং সেটার সাথে হচ্ছে শিবিরের আন্দোলন, এটা ছিল হচ্ছে যে ছাত্র দলের আন্দোলন, এটা একটা রাজনৈতিক আন্দোলন ছিল, এটা ছাত্রদের আন্দোলন কখনোই ছিল না, ঠিক আছে। এইটাই হচ্ছে একটা মানে বড় মিস ইনফরমেশন। এখন যেটা করতেছে সেটা হচ্ছে যে মানে অনেক বেশি ডিসইনফরমেশন, ঠিক আছে। তো ইনফরমেশন যেহেতু এরা কন্ট্রোল করতে পারতেছে না, কোনো না কোনো ভাবে লিক হয়ে যাচ্ছে, তো এরা হচ্ছে যে মানে এমন ভাবে কাজটা করতেছে যে যেন এটা মানুষ বুঝতে না পারে বা মানুষ যে এটার ইফেক্টটা সেটা ফিল করলেও মানে ঠিক এক্সপোজ করতে না পারে, চ্যালেঞ্জ করতে না পারে, ঠিক আছে। সো আমি একটা এরকম উদাহরণ দিই, সেটা হচ্ছে যে মানে ডিসইনফরমেশন যেটা, সেটা হচ্ছে যে আপনার হ্যাঁ সেটা এখানে সত্যি আছে কিন্তু সত্যটাকে হচ্ছে টুইস্ট করে প্রকাশ করতেছে। হ্যাঁ, যেমন এর মধ্যে ধরেন হচ্ছে যে শেখ হাসিনার ফোন কল, হ্যাঁ দু একটা সত্যি ফোন কল আসলেই, যেটা হচ্ছে যে আমরা রেকর্ড দেখছি যে আওয়ামী লীগের পেজ থেকেও একটা আসছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অনেক মানে ছোটখাটো নেতাকর্মীর সাথেও একটা ফোন কল করে, এটা এগুলাকে হচ্ছে যে ডক্টর বলা হচ্ছে। এই ফোন কল গুলাকে প্রেজেন্ট করতেছে এবং ভাইরাল করতেছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে যে ডিসইনফরমেশন, ঠিক আছে। এখন এই ডিসইনফরমেশনের বেশ কিছু অ্যাডভান্টেজও আছে, ঠিক আছে। এখন ইয়াতে মানুষকে হচ্ছে যে কন্ট্রোল করার জন্য এটা ইউজ করতেছে। আপনাদের যেমন একটা উদাহরণ দেই, রিসেন্টলি আলুর দাম নিয়ে, ঠিক আছে, এটা খুবই মজার উদাহরণ। আপনার এই যে আলুর দাম নিয়ে একটা কিন্তু বেশ ভালো ডিসইনফরমেশন ছড়াইছে, ঠিক আছে। রেগুলার আলুর দাম আসলে যেটা হয়েছে যে আপনার বীজ আলু, নতুন যে বীজ আলু সেইটার দাম হচ্ছে 400 টাকা কেজি। হ্যাঁ, সো ইনফরমেশনটা আসলে আমি পাইছি আমার মার সাথে কথা বলে, আমি বুঝতে পারছি যে আসলে কাহিনীটা কি। সো নতুন যে বীজ আলু সেটার দাম হচ্ছে 400 টাকা কেজি। সো আপনি যদি বলেন যে আলুর দাম 400 টাকা কেজি, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে আপনার হচ্ছে, এবং এটা পত্রিকায় আসছে, হ্যাঁ এগুলা এই ইনফরমেশন গুলো এমন ভাবে স্প্রেড করে, এদের মিডিয়া তো আসলে যে কন্ট্রোল মিডিয়া যেটা, সো সেখান থেকে আমরা জানছি। তো বীজ আলুর পরিবর্তে সে বলছে যে আলুর দাম 400 টাকা কেজি। তো সেটা ডেফিনেটলি হচ্ছে যে একটা মানে ওভার এক্সপেকটেশন, আমরা সবাই রিয়াক্ট করলাম যে 400 টাকা কেজি আলু, এখন আমরা কিভাবে কি করব। মানে এখন আসল কাহিনীটা হচ্ছে যে আপনার আলু হচ্ছে যে বীজ আলু সেটা 400 টাকা কেজি, আর নতুন আলু এমনিতে যেটা সেটা হচ্ছে 130 টাকা কেজি, ঠিক আছে। তো সবাই যখন হাই হুতাশ করে উঠলো যে 400 টাকা কেজি আলু, মানে এটা আমরা এখন কিভাবে কি করব। তো তখন অটোমেটিক্যালি মানুষের এক্সপেকটেশন কিন্তু এখন যদি প্রমাণও করতে পারে যে সেটা হচ্ছে যে একটু নিচে, তাইলে মানুষ মানে খুশি, তাই না? এখন চিন্তা করে দেখেন মানে এর আগে কবে 130 টাকা আলু খাইছেন আপনারা? মানে এখন 400 টাকা কেজি একটা অপপ্রচার করে সেটা কিন্তু হচ্ছে যে আপনাকে ভয় দেখাইলো, হ্যাঁ ভয় দেখে এখন কি করলো, এখন আপনার কাছে 130 টাকা কেজি খাওয়াচ্ছে। এই যে 130 টাকা কেজি খাচ্ছেন, এটা কিন্তু হয়তো অতটা গায়ে লাগতেছে না, আপনারা ভাবতেছেন আহারে 400 টাকা তো না। এখন এইরকম অনেকগুলো ভিডিও আবার সাথে সাথে তৈরি হয়েছে, দেখবেন যেমন এমন মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এদেরকে দিয়ে মানে হা 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 আলুর কেজি মাত্র 130 টাকা। কিন্তু আলুর কেজি কি আসলে মাত্র 130 টাকা? মানে এটা কি আপনাদের কাছে দাম কম মনে হয়? মানে একটু মানে এই বিষয়টা একটু চিন্তা করে দেখেন, ঠিক আছে। এই একই টেকনিকটাই হচ্ছে যে ইউনুস ইউজ করতেছে, মানে অনেক বেশি হচ্ছে ভয় দেখায়া তারপর একটু কমাই দিচ্ছে, মানুষ আচ্ছা ঠিক আছে। মানে অর্থনীতির অবস্থাটা হচ্ছে যে এরকমই, যে এরা হচ্ছে যে এই ডিসইনফরমেশন গুলো দিয়ে এটা হচ্ছে যে একটা নতুন টার্গেট তৈরি করতেছে, যেভাবে আসলে মানুষের সাইকোলজিকে মানে কন্ট্রোল করতে পারে।